সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, প্রায় একই সঙ্গে বিশ্বে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছেন, সেখানে অনেক বড় কিছু ঘটবে। এপাশে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন অস্ত্র আনা নেয়া সমস্ত সব কিছু নিষিদ্ধ করেছে ইরান, অর্থাৎ হরমুজ প্রণালীতে আমেরিকার অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। তার মানে দাঁড়াচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তেল রুট, সেই তেল রুট এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির একটা বিরাট সংঘাত কেন্দ্রে পরিণত হচ্ছে। এপাশে রাশিয়া মঙ্গলবার তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং প্রেসিডেন্ট পুতিন বলেছেন এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের নাম কি জানেন? এবং কত হাজার কিলোমিটার পাল্লা তাও কি জানেন? এসবই জানবেন আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, আশা করি ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আমি এর সাথে আরেকটু যোগ করে রাখি, যে তিনটা পয়েন্ট বললাম তার সাথে আরেকটা যুক্ত পয়েন্ট হচ্ছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে লকহিড মার্টিন কোম্পানির স্পন্সরশিপে, অর্থাৎ তাদের আয়োজনে, তাদের পৃষ্ঠপোষকতায় একটা সিকিউরিটি সামিট অর্থাৎ নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে কি আলোচনা হচ্ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেখানে একদল বিক্ষোভকারী যুদ্ধ বিরোধী লোক তারা গিয়ে বিক্ষোভ করেছে এবং সম্মেলনের আয়োজক বিশিষ্ট গুরুত্বপূর্ণ যারা, তাদেরকে সরাসরি বলছে ইউ আর দ্য ক্রিমিনাল, তোমরা অপরাধী, তোমরা অস্ত্র ব্যবসায়ী, তোমরা যুদ্ধবাজ, এই যুদ্ধ বন্ধ করো। কোন যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, এই সমস্ত বিষয় নিয়েও কিছু আলোচনা শুনবেন। চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমে বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছেন, আপনারা সবাই জানেন। এরই মধ্যে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। আজকে সরকারি আর কোনো আনুষ্ঠানিক আলোচনা কোনো কিছু নেই। মূল সফর আগামীকাল 14 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হবে। এখানে অর্থাৎ এই সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে যে বৈঠক হবে, সেই বৈঠকে খুব গুরুত্ব পাবে যে বিষয়গুলো, সেটি হচ্ছে যে নিজেদের পারস্পরিক বাণিজ্য, তারপরে পণ্যের উপর শুল্ক আরোপ কমানো। এরপরে আমেরিকা অবশ্যই চাইবে চীন ইরানের উপর চাপ সৃষ্টি করুক, যাতে হরমুজ প্রণালী খুলে দেয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আর ওপাশে চীন যেগুলো বলবে যে তার অভ্যন্তরীণ ব্যাপারে যেন আমেরিকা কোনো রকমের হস্তক্ষেপ করার চেষ্টা না করে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে বা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে কোনো গ্রুপকে, কোনো ব্যক্তিকে, কোনো সংগঠনকে যেন উস্কে না দেয়। তাইওয়ান প্রসঙ্গে যেন একদম দূরে থাকে। তাইওয়ান চীনের অংশ, সেটা যেন তারা মনে রাখে, অর্থাৎ এক চীন নীতিতে যেন বিশ্বাস রাখে। এই এক চীন নীতি যেন অনুসরণ করে আমেরিকা। এরপরে তাইওয়ানের কাছে যাতে আমেরিকা অস্ত্র বিক্রি না করে। এরপরে দক্ষিণ চীন সাগরে আমেরিকার উপস্থিতি চীনের জন্য খুবই অস্বস্তিকর, সে বিষয় নিয়ে আলোচনা হবে। এবং বিশেষ করে ইরানে চীনের যে গুরুত্বপূর্ণ কৌশলগত স্বার্থ রয়েছে, সেই স্বার্থের ব্যাপারে তো চীন ছাড় দেবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প যত যাই কিছু বলুক না কেন, চীন তার স্বার্থের ব্যাপারে 16 আনা অবস্থান ঠিক রেখে কথা বলবে। ঠিক এই রকম গুরুত্বপূর্ণ সময়ে, অর্থাৎ ট্রাম্প যখন চীন সফরে গেলেন, ঠিক সেই মুহূর্তেই ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে, যে হরমুজ প্রণালীতে আমেরিকা আর কোনো অস্ত্র বহন করতে পারবে না। আমেরিকার কোনো জাহাজ অস্ত্র বহন করে হরমুজ প্রণালী পার হতে পারবে না। তার মানে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি অস্ত্র কিনতে চায়, তাহলে আমেরিকা জাহাজে করে সেই অস্ত্র হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে নিয়ে যেতে পারবে না। তার মানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইরাক, এর কোনো দেশে আর জাহাজে করে অস্ত্র আমেরিকা পাঠাতে পারবে না, অন্তত হরমুজ প্রণালী দিয়ে। ইরানের এটা একদম পরিষ্কার ঘোষণা। শুধু তাই না, ব্যাপারটা এই সমস্ত দেশের যে মার্কিন ঘাঁটি আছে, সেই সমস্ত ঘাঁটিতেও আমেরিকা
অস্ত্র নিয়ে যেতে পারবে না, মার্কিন অস্ত্র। আমরা সবাই জানি ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার প্রচুর পরিমাণে অস্ত্র দুইভাবে খরচ হয়েছে। এক, এই সমস্ত ঘাঁটিতে পারস্য উপসাগরীয় অঞ্চল বা আরব অঞ্চলের যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি আছে, সেই সমস্ত ঘাঁটিতে যে সমস্ত অস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইন্টারসেপ্টার বা আর্লি ওয়ার্নিং সিস্টেম, র্যাডার বা আরও যা কিছু অনেক কিছু ছিল, তা অনেকগুলো ধ্বংস হয়েছে ইরানের হামলায়, আর অনেকগুলো শেষ হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা মোকাবেলা করতে গিয়ে অথবা ইরানের উপর হামলা চালাতে গিয়ে। তার মানে দুইভাবে আমেরিকার অস্ত্র খরচ হয়েছে। এর ফলে যা দাঁড়িয়েছে, মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি প্রায় অস্ত্রশূন্য। আমেরিকার সেনারা এখন যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে অস্ত্রের ঘাটতিতে ব্যাপকভাবে পড়বে। এখন এই সমস্ত অস্ত্র তাদেরকে আনতে হবে মূলত পরিবহন বিমানে করে। সেটা কিন্তু খুব সহজ কাজ নয়। কেমন? এছাড়া এই কাতার, সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশ যারা আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কেনে, তারা কোন পথে আনবে? হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কোনো দেশ এই পথে আর অস্ত্র নিতে পারবে না। তাহলে আমেরিকার অস্ত্র ব্যবসা কি খানিকটা মার খেতে যাচ্ছে? কারণ হচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সারা বিশ্বে। প্রতি বছর বিপুল পরিমাণে অস্ত্র কেনে। কাতারও কম যায় না, কুয়েতও কম যায় না, বাহরাইনও কম যায় না। এ সমস্ত দেশ সব ছোট ছোট, নিজেদের নিরাপত্তা রক্ষার কোনো হিম্মত, ক্ষমতা নেই, অথচ অস্ত্র কেনার বেলায় বিপুল পরিমাণে। কারণ আমেরিকার প্রভাব রয়েছে এই সমস্ত দেশের উপরে। আমেরিকা এই সমস্ত দেশকে যদি বলে তো যে তোমরা এই সমস্ত অস্ত্র কেনো, তাহলে তারা কিনতে বাধ্য। মোটামুটিভাবে জনশ্রুতি রয়েছে বা সবাই বলে যে এই সমস্ত দেশ রাজতান্ত্রিক সরকার হওয়ার কারণে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ার কারণে এরা আমেরিকার নিরাপত্তার উপর ডিপেন্ড করে। আমেরিকা যদি এদেরকে ক্ষমতায় রাখে তাহলে ক্ষমতা আছে, যদি না রাখে তাহলে ক্ষমতা নেই। এইভাবেই সারা বিশ্বে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে আরব রাজতান্ত্রিক দেশগুলোর ব্যাপারে বিশ্লেষণ হয়ে থাকে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে আমেরিকা বললে তারা অস্ত্র কিনতে বাধ্য, এবং আমরা অন্তত তাই দেখি। তো সেক্ষেত্রে ইরানের এই নিষেধাজ্ঞা আরোপ করার কারণে হরমুজ প্রণালী দিয়েও মার্কিন অস্ত্র পরিবহন করা যাবে না, এইটা নিষিদ্ধ করার কারণে এখন এই সমস্ত দেশ অস্ত্র আমদানিতে বা এই সমস্ত দেশের কাছে আমেরিকা অস্ত্র বিক্রিতে ঝামেলায় পড়বে। ওই টুকটুক করে কারোগ্য বিমানে করে আনতে হবে, কিন্তু সেটা সহজ হবে না। এদিকে ইরান যেদিন, অর্থাৎ আজকে ঘোষণা দিচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে অস্ত্র পরিবহন করা যাবে না, মার্কিন অস্ত্র পরিবহন করা যাবে না, ঠিক সেই দিন ওমান এবং ইরানের ভেতরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কী সেই আলোচনা? আলোচনাটা আর কিছু না, আলোচনাটা হচ্ছে হরমুজ প্রণালী এই দুই দেশ কন্ট্রোল করবে। এই দুই দেশের কার কী স্বার্থ এবং তারা দুই দেশ কিভাবে এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, এইটার নীতি, প্ল্যান, পরিকল্পনা এবং আইন বা কাঠামোগত দিক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে আমরা কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করব এবং কে কতটুকু টোলের টাকা পাবে বা কে কতটুকু কিভাবে মেনটেন করবে, কন্ট্রোল করবে, এই সমস্ত বিষয়। তার মানে দাঁড়াচ্ছে যে ওমানের দিক দিয়ে যে একটু ঢিল দেওয়া হবে, অর্থাৎ ঢিল দেবে যে আচ্ছা ঠিক আছে কিছু অস্ত্র যাচ্ছে যাক, না, এরকম কোনো সুযোগ নেই। বরং ওমান এবং ইরান খুব স্ট্রংলি হরমুজ প্রণালী কন্ট্রোল হবে। এবং আমি আজকে একটা খবরে দেখলাম, ইরান বলছে তারা যদি হরমুজ প্রণালী ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে এবং সেখান থেকে যদি টোল আদায় করতে পারে, তাহলে ইরান প্রতিদিন যে পরিমাণে তেল বিক্রি করে টাকা পায়, অর্থ পায়, তার চেয়ে বেশি অর্থ আসবে এই টোলের এই খাত থেকে। সেক্ষেত্রে ইরান খুব পরিষ্কারভাবে অবস্থান নিয়েছে যে তারা কোনো মতেই হরমুজ প্রণালীকে আগের অবস্থায় ফেরত যেতে দেবে না এবং হরমুজ প্রণালী দিয়ে বিনা টোলে কোনো জাহাজ যেতে দেবে না। হয়তো একেবারে একান্ত মিত্র দেশ যেমন চীন, রাশিয়ার মতো দেশকে হয়তো ইরান
কনসিডার করতে পারে, বিনামূল্যে বিনা টোলে হয়তো জাহাজ পাড়ি দিতে সুযোগ দিতে পারে, কিন্তু বাকিদের বেলায় তা হবে না। শুধু তাই না, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় আমেরিকা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ হেল্প করেছে তাদেরকে টোল তো দিতেই হবে, ক্ষতিপূরণও দিতে হবে। ইরান কিন্তু কথা এইটা বলে রেখেছে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে এবং হরমুজ প্রণালীতে অনেক কিছু বদলে যাচ্ছে। আর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের টোটাল ভূ রাজনীতি অনেকভাবে বড় রকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা মোটামুটিভাবে পরিষ্কার। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাই রাশিয়া যে বিশাল বিরাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, সেই বিশাল বিরাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রসঙ্গে কিছু কথা বলি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে তারা সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যে ক্ষেপণাস্ত্র করেছে বিরাট বিশাল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেই ক্ষেপণাস্ত্রের নাম সারমাট। পশ্চিমারা, আমেরিকা এবং ইউরোপরা বলে শয়তান 2, বাংলায় বলে শয়তান 2, ইংরেজিতে স্যাটার্ন 2। এই শয়তান 2 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাশিয়া এই ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল 2011 সাল থেকে। এই পর্যন্ত তারা খুব ভালো সফল হতে পারছিল না। 2024 সাল পর্যন্ত খুব ভালো সফলতা পায়নি। এরপরে আস্তে ধীরে পরীক্ষা করতে করতে এখন সেটা সফল। এবং প্রেসিডেন্ট পুতিন বলেছেন এই ক্ষেপণাস্ত্র এই 2026 সালের শেষ নাগাদ রাশিয়ার বাহিনীতে নিয়মিত হতে পারে, ব্যবহারের জন্য এই ক্ষেপণাস্ত্র যুক্ত করা হতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কত জানেন? এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 35,500 কিলোমিটার, অর্থাৎ 35,500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এত দূর না। এর মানে কি আমি ঠিক পরিষ্কার না? এত দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া আসলে করবেটা কি? যাই হোক, রাশিয়ার হাতে এই ক্ষেপণাস্ত্র এখন নিয়মিত হতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার করে বলেছেন যে আমাদের এই ক্ষেপণাস্ত্র এত শক্তিশালী, পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে। এবং এমনকি আমেরিকার হাতে সবচেয়ে যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তার চেয়ে 4 গুণ শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র, প্রেসিডেন্ট পুতিন বলেছেন। এবং তিনি বলেছেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা একদম কমপ্লিটলি সফল হয়েছে। এখন আমরা এই বছরের শেষ নাগাদ রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত করে ফেলবো ক্ষেপণাস্ত্র, অর্থাৎ ইন্ট্রোডিউস করবে, ব্যবহার করার মতো উপযুক্ত করে ফেলবে। এই যে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রের কথা কখন আসছে? যখন প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফরে যাচ্ছেন এবং হরমুজ প্রণালীকে নিয়ে পরিস্থিতি অনেক বেশি উত্তাল এবং নতুন করে যুদ্ধের একটা ছক কষা হচ্ছে, সেই সময় প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা ঘোষণা দিলেন। এবং তিনি বললেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে এবং এটা এই বছরের শেষ নাগাদ রাশিয়ার বাহিনীতে নিয়মিত হবে। আমরা কেন বলছি হরমুজ প্রণালী নিয়ে অনেক বেশি জটিল কিছু হচ্ছে? আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে। এবং আমরা সবাই জানি যে ইরানকে এই মুহূর্তে একদম প্রকাশ্যে অপ্রকাশ্যে সবভাবে সমর্থন দিচ্ছে চীন এবং রাশিয়া। এই সফর থেকে ফিরে সম্ভবত উনি ডিসিশন নেবেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কি হবে না। তিনি ফিরে হয়তো ডিসিশন নেবেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কি হবে না। ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে ইরানকে একদম মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে, এইরকমভাবে যুদ্ধের প্রস্তুতি নেবে, এইরকমভাবে যুদ্ধ শুরু করবে। তাহলে রাশিয়া এবং চীনের স্বার্থের কি হবে? অতএব এইরকম একটা সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তাহলে রাশিয়া এবং চীন এখানে মেবি যুক্ত হয়ে যেতে পারে। তখনই বিশ্বযুদ্ধের একটা প্রশ্ন, এবং সেই বিশ্বযুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়া এই সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো কিনা সেই একটা প্রশ্ন, বড় প্রশ্ন আমাদের সামনে থাকলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত। আপনারা কি মনে করছেন, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আলামত যখন রাশিয়া তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো এবং যখন ইরানকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আবার ওপাশে আমেরিকার প্রেসিডেন্টের চীন সফর হচ্ছে? আপনাদের কি মনে হয়, চীন থেকে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পরে কি যুদ্ধ শুরুর আশঙ্কা আছে এবং সেই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।